সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন ওয়ার্ল্ড বার্থ ডিফেক্ট ডে স্পন্সর্ড বাই অ্যাকমিস গাইনো কেয়ার অ্যান্ড পাওয়ার্ড বাই ফলিক্স অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। আজ বিশ্ব জন্মগত ত্রুটি দিবস। দর্শক, বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা প্রত্যেকটি বছর এই দিবসটিকে পালন করে থাকি শুধুমাত্র সে সমস্ত অভিভাবকদের জন্য যাদের সন্তানরা প্রত্যেক বছর কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে, এবং পরিসংখ্যান বলছে প্রত্যেক বছর প্রায় ৮০ লক্ষ শিশু কোনো না কোনো ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে প্রাথমিক অবস্থায় যখন জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে তখন আমরা ধরেই নেই এটা হয়তোবা ওই শিশুটির নিয়তির পরিহাস কিংবা কোনো অজানা কারণ। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে যদি সঠিক সময় শনাক্তকরণ করা যায় কিংবা গর্ভাবস্থায় একজন মা যদি এই বিষয়টিকে শনাক্তকরণ করতে পারে তবে অনেক ক্ষেত্রে এটি প্রতিরোধযোগ্য। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি করে বুঝবেন আপনার অনাগত সন্তানটি সুরক্ষিত রয়েছে কিনা, কখন সচেতন হবেন? আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার খন্দকার শাহনীলা তাসমিন সুমি, যিনি সহযোগী অধ্যাপক গাইনি অ্যান্ড ফেটোমেটার্নাল মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অর্থী, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে বিশ্ব ওয়ার্ল্ড বার্থ ডিফেক্ট ডে। প্রতি বছর আসলে 3 মার্চ আমরা বিশেষ করে যারা ফিটোম্যাটার্নাল মেডিসিন এবং সারা বিশ্ব জুড়ে এই বিষয়টি আসলে পালন করা হচ্ছে। আমরা উদ্বিগ্ন এই জন্য যে বাংলাদেশেও ধীরে ধীরে কিন্তু জন্মগত ত্রুটির হার বেড়ে যাচ্ছে। যদিও বিশ্বের পরিকল্পনায় দেখা গিয়েছে যে প্রতি বছর 8 মিলিয়ন করে জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চারা জন্মগ্রহণ করছে, যার হার ধরা যায় 3 to 6%, কিন্তু আমাদের দেশে কিন্তু এর হার 7%-এর একটু বেশি। তার মানে আমরা একটু আশঙ্কাজনকভাবে একটু বেশি এই সব ঝুঁকিতে আছি। এবং প্রতি 1000টি জন্মগত শিশুর পরে আমরা দেখা যায় যে এটা একটা অনেক বড় শিশু মৃত্যুর কারণ হিসেবে দেখা দিচ্ছে, কারণ 20 থেকে 30% শিশু এই ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে। এবং এই জন্মগত ত্রুটিগুলো আসলে সবকিছুই যে স্ট্রাকচারাল বা গঠনগত ত্রুটি তা কিন্তু না। আচ্ছা, কিছু মানসিক ত্রুটি, তার কার্যক্ষমতার মানে যে ডিফেক্টগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু বার্থ ডিফেক্টের মধ্যেই পড়ছে, যেমন ডাউন সিনড্রোম অথবা আমার নিউরাল টিউব ডিফেক্ট অথবা ঠোঁট কাটা, তালু কাটা, অথবা সবচেয়ে বেশি আমরা যেটা পেয়ে থাকি হৃদযন্ত্রের মানে হার্টের যে ডিফেক্টগুলো, এগুলো কিন্তু অনেক সময় আমরা ডায়াগনোস করতে পারছি না। পরবর্তীতে জন্মের পরে এই শিশুগুলো একটি দেশ, একটা পরিবারের জন্য অনেক বড় একটা ঝুঁকি এবং একটা বার্ডেন হয়ে দেখা দিচ্ছে। নিঃসন্দেহে। এবং এই যে নানা ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মানোর একটি সংখ্যা, আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে এবং গর্ভাবস্থায় মাটি কিভাবে সুরক্ষিত থাকতে পারেন বা কোন বিষয়গুলোকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন? আচ্ছা, প্রথমত আমাদের প্রত্যেকটা প্রেগনেন্সি হওয়া উচিত আসলে পরিকল্পিত এবং একটা চিকিৎসকের একটা সুন্দর সুপরামর্শে এবং একটা সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে, যেটা আমাদের দেশে আসলে হয়েই ওঠে না। মানে আমরা যেটা করছি যে প্রেগনেন্সি হওয়ার পরে আমরা কখনো কখনো যে চিকিৎসকের পরামর্শ নিচ্ছি এবং গ্রামান্তরে চলে তো অনেক পরে যে দেখা যাচ্ছে পরামর্শ নিচ্ছি। কাজেই আমাদের শুরুতেই সচেতনতা, এটা প্রথম প্রতিপাদ্য বিষয়। এরপরে আমাদের আসলে ঝুঁকিপূর্ণ মা কারা তাদেরকে নিরূপণ করাটা খুবই জরুরি। যেমন যে আমাদের কোনো মা যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা থাইরয়েড রোগে ভুগে, অথবা গর্ভাবস্থায় সে যদি কোনো ভাইরাস রোগে সংক্রমিত হয়, যেমন রুবেলা ভাইরাস, হাম উঠে যাচ্ছে, র্যাশ উঠেছে, অথবা ঠান্ডা জ্বর কাশি প্রথম 3 মাসের মধ্যে সাফার করছে, সাইটোমেগালো ভাইরাল বা কিছু ভাইরাল ইনফেকশন, অথবা তিনি জানেই না যে তিনি যে ওষুধটা খাচ্ছেন এই ওষুধটা তার নিয়মিত তার বাচ্চার জন্মগত ত্রুটি তৈরি করতে পারে, অথবা তার অপুষ্টি, তার যে এসেনশিয়াল কিছু ভিটামিন যেমন ফলিক অ্যাসিড, আয়রন, এই জিনিসগুলো, বিশেষ করে ফলিক অ্যাসিডটা তার খুবই জরুরি, যেটা তার জন্মগত ত্রুটি অনেকাংশে প্রিভেন্ট করবে এবং যেটা শুরু করতে হয় অনেক আগে থেকেই। তো সেই জিনিসটা তিনি জানেন না। আবার দেখা যাচ্ছে যে পরিবেশগত কারণ, সে এমন জায়গায় কাজ করে যেখানে অনেক কেমিক্যাল এক্সপোজার আছে, পরিবেশগত দূষণ আছে, শব্দ দূষণ ছাড়াও বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে তিনি কাজ করছেন। আবার কেউ অনেক প্রসাধন নিয়ে কাজ করছেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু, এছাড়া কিছু স্মোকিং, ডাইরেক্ট স্মোকিং, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো কিন্তু জন্মগত ত্রুটির জন্য অনেকাংশে দায়ী। তো সেই জিনিসগুলোকে প্লাস সচেতনতা এবং আর্লি যদি আমরা একজন চিকিৎসকের কাছে ডিটেকশন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এটা অনেকাংশেই এই বার্ডেনটাকে আমরা আগে নিরূপণ করে নিতে পারি। নিঃসন্দেহে, যেহেতু আর্লি ডিটেকশনের কথাটাই সামনে এলো, তো একটি প্রসঙ্গ চলেই আসে যে আমাদের দেশের
প্রেক্ষাপটে আমরা সবচেয়ে বাস্তব চিত্রটি যে দেখে থাকি সেটা হলো কোনো একজন মা গর্ভবতী হয়েছে কিন্তু প্রথম 3-4 মাসে তিনি জানেনই না যে তিনি গর্ভবতী এবং তাতে করে যে ডিফেক্টগুলো রয়ে যায়, যেমন বিভিন্ন মেডিসিন খাওয়ার একটি পরামর্শ থাকে আপনাদের প্রথম 3 মাসে, আসলে এগুলো না খেলে অনাগত সন্তানটির জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে এবং ওই মাটি বা কতটুকু ক্ষতি বা কতটুকু সুরক্ষিত থাকবে? হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। কারণ হচ্ছে যে এই যে আমাদের এখানে যখন প্রথম 3 মাসের পরে আসে, এই প্রথম 3 মাসেই কিন্তু আমরা যেটাকে বলি অর্গানোজেনেসিস, বাচ্চার প্রত্যেকটি ভাইটাল অর্গান কিন্তু এই সময় তৈরি হয়ে যাচ্ছে। কাজে এই জিনিসগুলো তৈরি হওয়ার জন্য কিছু এসেনশিয়াল ম্যাটেরিয়ালস যেমন তার কাছে প্রয়োজন, এমনি কিছু জিনিস থেকে তাকে দূরে থাকাও প্রয়োজন। তো উনি তো জানেন না আসলে, যেহেতু তিনি চিকিৎসক নন, তিনি জানেন না যে তার কোন জিনিসটার আসলে বেশি এই মুহূর্তে প্রয়োজন। ফলে তিনি ভাবেন যে আমার নিরাপত্তার জন্য আমি সবকিছুই কোন মেডিসিন থেকে দূরে থাকি। কিন্তু এটা যেমন হচ্ছে যে একটা ফলিক অ্যাসিড, যেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রায় 90% বার্থ ডিফেক্ট আমরা প্রিভেন্ট করতে পারি, যেটা সবচেয়ে কমনেস্ট। যেমন আমার মেরুদণ্ডের গঠন এবং মস্তিষ্কজনিত যে ত্রুটি, নিউরাল টিউব ডিফেক্ট এবং জিনগত যে সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু একটা ছোট্ট ফলিক অ্যাসিড, জাস্ট একটা ট্যাবলেট বা যেটাকে আমরা চকলেট হিসেবে বলতে পারি, আপনি প্রতিদিন সেবন করবেন, সেই জিনিসটি তার গর্ভধারণের 2 মাস আগে থেকে শুরু করে এবং প্রথম 3 মাস পর্যন্ত খুবই এসেনশিয়াল। এটার সাথে অন্যান্য আরও কিছু প্রয়োজন আছে, যেমন জিঙ্ক বা ভিটামিন বি, কিন্তু ফলিক অ্যাসিড খুবই এসেনশিয়াল। কিন্তু যখন আমাদের প্রেগন্যান্সিতে তারা আসেন, তারা দেখা যাচ্ছে একটু বমি হচ্ছে, একটু অ্যাসিডিটি, গ্যাস হচ্ছে এবং কনস্টিপেশন, এই ছোট ছোট প্রবলেমের জন্য বলছেন যে আমি ওই মেডিসিনটা নিতে পারছি না, আমি নিচ্ছি না এবং আমি কিছুই খাইনি। তখন দেখা যাচ্ছে এই যে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সিটা বা জন্মগত ত্রুটিটা দেখা গেল। কারণ ওইটা যখন তৈরি হয়ে যায় তখন তো আসলে আমাদের খুব বেশি কিছু করণীয় থাকে না, কিছুটা করণীয় থাকে এই ডিটেকশন করে বা পরবর্তীতে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই যে জন্মগত ত্রুটি তৈরি হয়ে গেলে এটাকে ফেরানো আসলে একটু সমস্যাজনক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো একটা বিষয় আসে যে আমরা তো অনেক ক্ষেত্রে বলি যে পরিকল্পিতভাবে গর্ভধারণ করাটা খুব বেশি জরুরি, কিন্তু আমাদের দেশে কি পরিকল্পিত গর্ভধারণ পদ্ধতি বা এই প্ল্যানিংটাতে আমরা আওতাভুক্ত হতে পারছি এখন পর্যন্ত? না, আমরা তো বিশেষ করে ফিটোম্যাটার্নাল মেডিসিন নিয়ে যারা কাজ করছি, প্লাস হাই রিস্ক প্রেগন্যান্সি নিয়ে যারা কাজ করছি, তারা সবসময় বলছি যে প্রতিটি প্রেগন্যান্সি হওয়া উচিত পরিকল্পিত, এবং এই জন্য যেই সুস্থ একটি গর্ভধারণ, যেমন একটা মা তার দাবি রাখে অধিকার যে তিনি একটা সুস্থ প্রেগন্যান্সি জন্ম দেবেন এবং সুস্থ সন্তানকে পৃথিবীতে আনবেন, সেইটার জন্য তার অবশ্যই প্রি কনসেপশনাল কাউন্সিলিং এবং প্রি কনসেপশনাল তার ট্রিটমেন্ট তার অবশ্যই প্রয়োজন। এবং এই সচেতনতা আমরা যেমন বাচ্চাকে, মানে আমাদের কাছে খুব কমন প্রশ্ন আসে যে আমি কি গর্ভবতী, আমার টিকা দেওয়া হয় নাই বা এই ধরনের, কিন্তু তিনি কখনো প্রশ্নটি নিতে আসেন না যে আমি 2 মাস বা 3 মাস পরে আমি মা হওয়ার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি, আমি কি ফিট আছি কিনা। কিন্তু এটা কিন্তু একদম পূর্ব শর্ত, কারণ আমি যদি প্রেগন্যান্সির 2 থেকে 3 মাস আগে একজন চিকিৎসকের পরামর্শ নেই এবং আমার কোনো অসুস্থতা আছে কিনা, যেমন থাইরয়েডের ডিসঅর্ডার যদি থেকে থাকে, তাহলে আমার বাচ্চাটি কি হবে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। আনকন্ট্রোল ডায়াবেটিক থাকলে আমার কি হতে পারে, প্রথম 3 মাসের মধ্যে বাচ্চার জন্মগত ত্রুটি, হার্ট থেকে শুরু করে লাংস, কিডনি সব জায়গাতেই তার হচ্ছে ডিফেক্ট হতে পারে, ইভেন ব্রেন ডিফেক্টও হতে পারে। তো এই ডিটেকশনগুলোও কিন্তু আমাদের দেশে খুব আর্লি চলে আসছে, যে আমরা প্রথম 3 মাসেই সেটাকে আমরা ডিটেকশনের জন্য বিভিন্ন স্টেপে আমরা ডিটেকশন করতে পারি। কিন্তু এই জিনিসগুলো যে আমরা তাদের সাথে ডিসকাশন করব, সেটার জন্য অবশ্যই প্রেগন্যান্সি প্ল্যানিং এর আগেই কিন্তু একদমই, মানে এই জায়গাটাতে অবশ্যই যদি আমরা একটুখানি সচেতন হতে পারি তাহলে আমরা অনেকাংশে জটিলতার মাত্রা কমিয়ে আনতে পারি। এবং ম্যাডাম, এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি যে আর্লি স্টেজে স্ক্রিনিং পরীক্ষা, স্ক্রিনিং গুলো কি কি হতে পারে এবং কোন মারা স্ক্রিনিং এর আওতাভুক্ত হবে, বিস্তারিত জানবো প্রত্যেকটি বিষয় নিয়ে। তবে সময় হচ্ছে একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, ওয়ার্ল্ড বার্থ ডিফেক্ট ডে স্পন্সার্ড বাই অ্যাকমিস গাইনো কেয়ার অ্যান্ড পাওয়ার্ড বাই ফলিক্স অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড বার্থ ডিফেক্ট ডে স্পন্সার্ড বাই অ্যাকমিস গাইনো কেয়ার অ্যান্ড পাওয়ার্ড বাই ফলিক্স অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এই যে এত বাচ্চারা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে, অবশ্যই আমরা প্রাথমিক স্তরে যদি একটু সচেতন করতে পারি, শুধুমাত্র গর্ভাবস্থায় প্রথম 3 মাসে আপনি বলছিলেন বিভিন্ন পরীক্ষা রয়েছে, স্ক্রিনিং, যেটির মাধ্যমে বোঝা যেতে পারে। আমি একটু জানতে চাই যে স্ক্রিনিং পরীক্ষাগুলো কি কি রয়েছে, এবং আমরা একটা বিষয় নিয়ে খুব বেশি জোরালোভাবে সচেতন করতে চাই যে অ্যান্টিনেটাল চেক আপ,
যেটা আমরা একদমই করি না বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যন্ত এলাকাগুলোতে, আপনি বিষয়টা নিয়ে কি বলতে চান? আসলে অ্যান্টিনেটাল চেক আপ আসলে একদমই ম্যান্ডেটরি একটা বিষয় একটা গর্ভবতী মায়ের জন্য, কারণ এই বিষয়টির মাধ্যমে উঠে আসবে যে আমি ঝুঁকিপূর্ণ মা কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার কি কি পরীক্ষা প্রয়োজন। 3 নাম্বার হচ্ছে আমার এই ডেলিভারিটা কোথায় করানো সম্ভব, এটাকে একটা গ্রামেই করা সম্ভব নাকি আমাকে রেফারেল হয়ে অন্য কোনো জায়গায় যেতে হবে। কাজে অ্যান্টিনেটাল চেক আপে না আসলে তো আমি আসলে এই জিনিসগুলো কোনোভাবেই তাকেও জানাতে পারছি না এবং তিনিও সেটা বুঝতে পারছেন না। কাজে আমাদের সবার আগে সচেতনতা তৈরি করতে হবে প্রিকনসেপশন কাউন্সিলিং এর পাশাপাশি যদি প্রেগন্যান্সি হয়ে যায় অ্যান্টিনেটাল চেক আপের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে বলতে হবে যে বিশেষ করে গ্রামাঞ্চলের মাদের ক্ষেত্রে যে সব বারবার না আসেন, মিনিমাম সর্বনিম্ন 4 বারের জন্য হলেও আপনি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা আপনার নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বা যে কোনো প্রাইভেট কেন্দ্র আছে সেখানে যে অন্তত চেক আপ করবেন। আর আর্লি ডিটেকশনের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আস্তে আস্তে যুগ যতটা উন্নত হচ্ছে, আমরা তো আধুনিকায়ন ডিভাইস সব কিছুতেই, এর মধ্যে আমরা প্রথম 3 মাসের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি কথা বলে থাকি যেটাকে বলা হয় এনটি স্ক্যান। যেই স্ক্যানটার মাধ্যমে এনটি স্ক্যানের সাথে আর কিছু প্যারামিটারও আমরা দেখি যেটার মাধ্যমে বাচ্চাটার আসলে মানে নিউরাল মানে জেনেটিক মানে ক্রোমোজোম জটিল কোনো সমস্যা আছে কিনা, যেমন ডাউন সিনড্রোম বা বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে কিনা, সেটা কিন্তু 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহের মধ্যেই নিরূপণ করে ফেলা সম্ভব। এছাড়া যদি সেটা আলট্রাসাউন্ড নাও করতে চায় তাহলে মায়ের যারা মানে ঝুঁকিপূর্ণ মা, এই সমস্ত মাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এনআইপিটি বলে একটা টেস্ট আছে যেটা মায়ের রক্তের থেকে আমরা প্রথম 2 মাস 2.5 মাসের সময় রক্ত থেকে একটা পরীক্ষা করে নেওয়া হয়, যে এখানেও দেখে নেওয়া যায় যে বাচ্চাটার ক্রোমোজোম জনিত কোনো ত্রুটি আছে কিনা অথবা জিনগত কোনো বার্থ ডিফেক্ট হওয়ার কোনো ঝুঁকি আছে কিনা। যে আগের বাচ্চাটা বা তাদের ফ্যামিলিতে যে বার্থ ডিফেক্টগুলো তার রান করছিল সেটাও সে এবার নিয়ে আসছে কিনা, সেই জন্মগত ত্রুটিটি নিয়ে সে এবারও জন্ম হচ্ছে কিনা। মানে গর্ভাবস্থায় এটি পরীক্ষা করা যায়, আমরা এতটা উন্নত হয়ে গেছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না বিষয়টা না। এবং আরেকটা এসেনশিয়াল একটা আলট্রাসোনোগ্রাফি করলেও যেটা প্রেগন্যান্সি অবস্থায় করা উচিত সেটা হচ্ছে 5 মাসের সময়, 4.5 মাস থেকে 5 মাসের সময় 20 থেকে 22 সপ্তাহে আমরা বলে থাকি, সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান, যেটা বাচ্চার গঠনগত স্ট্রাকচারাল প্রত্যেকটি ঠোঁটকাটা তালুকাটা থেকে শুরু করে 2টি আঙ্গুল 3টি আঙ্গুল, একটা হাতের হাড্ডি আছে আরেকটা নাই, ভাঙচুর থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এটাকে সুনিপুণভাবে দেখা যায় এবং মাথা থেকে পা পর্যন্ত এটা নিরূপণ করা সম্ভব। এরপর আর কিছুদিন পরেই আর মাসখানেক পরেই 24-26 সপ্তাহের দিকে বা 20 সপ্তাহের পর থেকে আমরা ফিটাল ইকো করতে পারি যাতে বাচ্চার হার্ট ডিজিজের কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু নিরূপণ করে ফেলা যায়। আমি একটা বিষয় জানতে চাইবো যে আমরা তো গর্ভাবস্থায় প্রথম 3 মাস ফলিক অ্যাসিড খাওয়ার পরামর্শ দিয়ে থাকি, কিন্তু অনেক মারা এই ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক যে ট্যাবলেটগুলো রয়েছে এগুলো খেতে অনীহা প্রকাশ করে কিংবা মনে করে যে হয়তো বা এটি বাচ্চার জন্য ক্ষতির কারণ হবে, এবং অনেক ক্ষেত্রে তো অ্যান্টিনেটাল চেক আপই করে না, খাওয়া তো অনেক পরের কথা। একটু জানতে চাই যে কি মানে এই ওষুধগুলো খাওয়ার গুরুত্ব কতটুকু এবং না খেলে বাচ্চার কি ক্ষতি হতে পারে? আচ্ছা, ফলিক অ্যাসিডের গুরুত্ব আসলে অনেক অপরিসীম, কারণ ফলিক অ্যাসিড হচ্ছে একটা বাচ্চা মানে যে কোনো যেটা তার জিনের যে ফাইনাল যে ম্যাচুরেশন, আমাদের যে প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ করে কি ক্রোমোজোম অ্যান্ড জিন, তো সেই জিনের যে ফাইনাল ম্যাচুরেশন স্টেপটা সেটা কিছু ফলিক অ্যাসিডের কারণে হয়। আরেকটা হচ্ছে যে আমাদের যে নিউরাল টিউব যেটা মেরুদণ্ড, যেটা আমরা যারা মেরুদণ্ডের যে গঠন সেটা সম্পূর্ণ মাত্রায় ফলিক অ্যাসিডের ফাইনাল স্টেপের উপর নির্ভর করে। আচ্ছা, এই যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কি হচ্ছে নিউরাল ডিফেক্ট হতে পারে। ডিফেক্ট হওয়ার কারণে কি হচ্ছে অনেক সময় মাথার যে খুলিটা সেই খুলিটাই তৈরি হচ্ছে না, তখন মাথার খুলি ছাড়া বাচ্চা এরকম হচ্ছে, এটাকে বলা হয় অ্যানেনকেফালি। অথবা তার মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় গ্যাপ থেকে সেখান থেকে এই যে অস্থিমজ্জাগুলো বেরিয়ে আসতেছে সেটাও হচ্ছে ওপেন নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে। এই বাচ্চাগুলো কি হচ্ছে তারা তো যাদের মাথার খুলি হচ্ছে না সে তো হওয়ার পর আর বাঁচবেন না। আরেকটা হচ্ছে যারা মেরুদণ্ডের গ্যাপ আছে এগুলো সার্জারি খুবই মানে ঝুঁকিপূর্ণ এবং আসলে এই বাচ্চাগুলো প্যারালাইসিস বিভিন্ন লেভেলে হয়ে থাকে। তো একটা ছোট্ট ফলিক অ্যাসিড, যেমন আমরা ফলিক অ্যাসিডের ডোজ হচ্ছে নরমালি 5 মিলিগ্রাম করে আমরা 2 বেলা করে খেতে বলি বা 1 বেলা করে খেতে বলছি। তো 5 মিলিগ্রাম করে তিনি একটা মাত্র ট্যাবলেট যদি 2 মাস আগে থেকে শুরু করে, যেমন ফলিক্স আছে বা বিভিন্ন ইসের আছে, তো এই ওষুধটা যখন আমরা শুরু করছি 2 মাস আগে থেকে তখন তার কিন্তু এই ঝুঁকিটার হার অনেকাংশে কমে যাচ্ছে। আর তার যদি আগে একটা হিস্ট্রি থাকে তার ফ্যামিলিতে বা তার আগের বেবিতে একটা এরকম নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার বাচ্চা ছিল, সেক্ষেত্রে আমরা একটু ডাবল ডোজে দিব, একটু হাই ডোজে দিতে হবে, কারণ রিকারেন্স হয়। আগের বাচ্চাটা এরকম এফেক্টেড হলে পরের বাচ্চাটারও হওয়ার ঝুঁকি থেকে থাকে অনেক বেশি, তো সেক্ষেত্রে আমরা তাকে ডাবল ডোজে দিয়ে দিব। কিন্তু এই যে দিয়ে দিলাম এটা অবশ্যই আমাকে দিতে হবে কখন,
8 সপ্তাহের আগে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের কাছে যদি রোগীটা 12 সপ্তাহের পরে আসে তাহলে তো তার যা তৈরি হয়ে গেল। একদমই। এখন আমার 3 মাসের পর আমি তাকে ফলিক অ্যাসিডের কথা বললাম যে আসলে আপনি এটা না খেলে এরকম হয়, এবং তখন থেকে তিনি খাওয়া শুরু করলেন, তখন তো আমরা আসলে তাকে প্রিভেন্ট করতে পারবো না। এই ফলিক অ্যাসিড খাওয়ার যে আমরা পরামর্শ দিচ্ছি, এটা শুধুমাত্র কি গর্ভবতী মা বা যিনি আসলে প্ল্যানিং করছেন তিনি একাই খাবেন নাকি দম্পতি দুজনেই খাবেন? এখন তো আমাদের বর্তমান গবেষণায় দেখা গিয়েছে যে দম্পতি খেলে অনেক বেশি ভালো, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় জেনেটিক ডিফর্মিটি এবং পরবর্তীতে এপিজেনেটিক যে চেঞ্জ করার কারণে এডিএসডি বা অটিজম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফলিক অ্যাসিডের একটা কিছুটা রোল আছে এবং এটা এখনো গবেষণা চলছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে মেল পার্টনার যিনি হাজবেন্ড, তার ক্ষেত্রে থেকেও তো কিছুটা ক্রোমোজোম চলে আসতেছে আমার যেই অনাগত সন্তানটির ক্ষেত্রে, তখন বলা হচ্ছে যে হাজবেন্ডকেও আমরা ফলিক অ্যাসিড দিয়ে থাকছি যাদের বিশেষ করে জেনেটিক ফ্যামিলিয়াল বা জেনেটিক ডিসঅর্ডারের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে। এই জায়গাটাতে অবশ্যই আমরা প্রত্যেকটি স্টেপে প্রত্যেক মাধ্যমে যদি সচেতনতা বাড়াতে পারি, বাচ্চাগুলো এত জটিলতা নিয়ে জন্মাবে না। ম্যাম, একটি প্রসঙ্গ আমাদের পুরো সব জায়গায় প্রচলিত যে আত্মীয় স্বজনের মাঝে যদি বিয়ে হয় অথবা ব্লাড গ্রুপ যদি একই হয়ে থাকে সেম, সেক্ষেত্রে বাচ্চারা জন্মগত ত্রুটি বেড়ে যাওয়ার একটি শঙ্কা বা প্রবণতা তৈরি হয়। বিষয়টা আসলে কতটুকু সঠিক? ব্লাড গ্রুপের ব্যাপারটা আসলে খুব একটা আমরা গুরুত্ব দিচ্ছি না, কারণ ব্লাড গ্রুপের ব্যাপারটা তখন গুরুত্ব দেই যদি নেগেটিভ মা হয়ে থাকে এবং হাজবেন্ড পজিটিভ হয়ে থাকে, তখন এই ব্লাড গ্রুপের কারণে অনাগত সন্তানের কিছু জটিলতা দেখা যায়, কিন্তু সেটা জন্মগত ত্রুটি না, কিন্তু অন্য কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে সেটা একটা কিছু করে, সেই জন্য নেগেটিভ পজিটিভ যদি হয় তাহলে কিন্তু একই রক্তের গ্রুপে সচরাচর বাচ্চার জন্মগত ত্রুটি হয় না। কিন্তু এক আত্মীয়তার মধ্যে যদি বিয়ে হয় সেক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে আমরা কনসিগুনাস বলি, সেটা কনসিগুনিটি, এটা হচ্ছে যে হয় কি আমরা যখন একটি স্বজাতি দেখি, যেমন বলি না যে একই রকমের আম একই রকমের কিছু, তো একই ফ্যামিলি হলে কি হয় তারা জেনেটিক সিবলিংসগুলো মোটামুটি একই জিনিস রান করে। তো তখন দেখা যাচ্ছে যে অনেক সময় দুজনের মধ্যেই মানে ক্যারিয়ার ছিলাম আমরা হয়তো বা জেনেটিক কোনো ডিসঅর্ডারে, এবং তারা যখন আত্মীয়র মধ্যে বিয়ে হচ্ছে তখন ওই ক্যারিয়ার মিলে এটা ডিজিজ একটা বাচ্চা তৈরি করছে। এই একটা ঝুঁকি কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে আত্মীয়তার মধ্যে বিয়ের ক্ষেত্রে, কিন্তু একই রক্তের গ্রুপের ক্ষেত্রে তেমন কোনো জটিলতা নেই। ম্যাডাম, অনেকে দেখা যায় গর্ভকালীন সময়টিতে আমাদের দেশের অধিকাংশ নারীরাই রক্ত স্বল্পতায় ভোগেন। রক্ত স্বল্পতা যদি আমরা দূর না করতে পারি, সেটি ওই মায়ের জন্য কতটুকু ক্ষতি, ডেলিভারি টাইমে কিংবা পরবর্তীতে অনাগত সন্তানটি কি কোনো জটিলতার সম্মুখীন হতে পারে কিনা? আসলে অ্যানিমিয়া হচ্ছে আমাদের দেশের এখন আমরা তো মানে মেইন এখন যে পরবর্তী যে 5 বছর আমরা সরকার কাজ করব সেটা হচ্ছে মায়ের অ্যানিমিয়া দূরীকরণ। কারণ কি এই অ্যানিমিয়ায় আসলে সমস্ত কিছু কিন্তু মূলে, প্রথমত অ্যানিমিয়া যদি গর্ভকালীন সময় চিন্তা করি তাহলে কি হচ্ছে মা এবং শিশু দুইটার ক্ষেত্রেই চিন্তা করেন, মায়ের হচ্ছে যে দুর্বল করে ফেলছে, এমনকি হার্ট ফেলার করে ফেলছে এবং মাকে তো পর্যাপ্ত শক্তি দিচ্ছে না, যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমিয়ে দিচ্ছে। এই অক্সিজেন যদি কম পায় বাচ্চা তাহলে কি হচ্ছে বাচ্চা অপুষ্টি এবং বাচ্চাও খুবই অপরিণত এবং অপুষ্টিকর বাচ্চা হচ্ছে। তারপর প্রিটার্ম ডেলিভারি হয়ে যাচ্ছে যার জন্য অনেক আগেই, অথবা পানি ভেঙে যাচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তারপর যখন ডেলিভারি হচ্ছে তখন একটা অ্যানিমিক মা সে ইউটেরাসটাকে সমানভাবে এই যে সংকোচন প্রসারণ করে যে প্রসবকালীন যে রক্তপাত যে ঘটনাটা সেটাকে কমাতে পারছে না, তখন পিপিএইচ যে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে মায়ের মৃত্যু যে ঘটছে, যেটা নাম্বার 1 ওয়ার্ল্ড বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 মাতৃমৃত্যুর কারণ, সেই পিপিএইচ এরও কিন্তু ইনডাইরেক্ট কন্ট্রিবিউটরি কজ হচ্ছে অ্যানিমিয়া বা মায়ের রক্তশূন্যতা। কাজে এই রক্তশূন্যতাটা তার প্রসবকালীন সময়ে অত্যন্ত ঝুঁকির জন্য হয়ে গেল, এবং পরবর্তীতে যেটা হচ্ছে প্রসব পরবর্তী সময়ে তাকে এই যে বিভিন্ন ধরনের ইনফেকশনে তিনি অ্যাটাক হচ্ছেন, তারপরে হচ্ছে তার মানে সুস্থতাটা অনেক দেরিতে হচ্ছে, ফলে দেখা যাচ্ছে যে তিনি সেপসিস, সেকেন্ডারি পিপিএইচ, ইনফেকশন বিভিন্ন কিছুতে তিনি সাফার করছেন। কাজে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় কিন্তু অ্যানিমিয়া ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট একটা ক্ষতিকর কজ হিসেবে থাকছে। কাজে অ্যানিমিয়া কারেকশন কিন্তু খুবই ম্যান্ডেটরি, এবং এই অ্যানিমিয়া কারেকশনটা যদি আর্লি এজ থেকে আমরা শুরু করতে পারি, পুষ্টি সমৃদ্ধ খাবার, তাহলে হয়তোবা প্রেগন্যান্সি টাইমে গিয়ে এত জটিলতা হবে না। এবং ম্যাম, একদম শেষ প্রান্তে আছে, আমরা জানতে চাইবো যে এই সন্তানগুলো আমাদের সমাজে অনেক বেশি নেগলেক্টেড থাকে, হয়তোবা বাচ্চাটি কখনো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না, এই ভাবনার জায়গা থেকে আমরা চিকিৎসা সেবার আওতাভুক্ত করি না, কিংবা আমাদের সমাজ আমাদের পরিবারের সদস্যগুলো তাকে খুব ভালো দৃষ্টিতে কখনো দেখে না। সমাজ এবং পরিবারের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আসলে সমাজ ও পরিবেশের ক্ষেত্রে এটা আমার বলার থাকছে যেটা কোনো অভিশাপ না,
কাজেই ভালোবাসা, চিকিৎসা এবং সচেতনতা কিন্তু আমাদের এই বার্থ ডিফেক্টটাকে অনেক বেশি প্রতিকার করতে পারি। তাহলে আমরা কিভাবে করতে পারছি, সেটা হচ্ছে যে আমরা যদি একটু এমপ্যাথি নিয়ে, একটু সিম্প্যাথি নিয়ে তাদের পাশে দাঁড়াই, ইতিবাচক ভূমিকা তাদের ক্ষেত্রে ফলো করি। এখানে কিন্তু আমরা যদি তাদেরকে অভিশাপ বা তাদেরকে কষ্টে ফেলে দেই বা সেই পরিবারটার দিকে বিশেষ দৃষ্টিতে না তাকিয়ে তার পাশে যদি আমরা ভালোবাসা এবং সহযোগিতার হাত বাড়িয়ে তাকে আমরা সক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে আসি, সেটাই কিন্তু হবে আমাদের মেইন চিকিৎসা এবং প্রতিকার। একদমই খুব চমৎকারভাবে বলেছেন, এবং প্রত্যেকটি সাধারণ মানুষ যারা আমাদের আয়োজনটি দেখছে, প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি গর্ভবতী মা অবশ্যই সচেতন হবেন আপনার এই তথ্যের মাধ্যমে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন গর্ভাবস্থায় প্রত্যেকটি মা একটুখানি সচেতন থাকি, আমরা নিয়মিত ওষুধগুলো খাচ্ছি কিনা, কিংবা যে স্ক্রিনিং টেস্টগুলোর কথা বললো, যারা বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে সাফার করছেন তারা অবশ্যই চিকিৎসা সেবার আওতাভুক্ত হন এবং আপনার সন্তানটিকে সুরক্ষিতভাবে পৃথিবীর আলো দেখান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।